আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 256 কুমিল্লা ৮। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার প্রতি কৃতজ্ঞতা আমাকে 2024-25 অর্থবছরে ঘোষিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সুযোগ দানের জন্য। আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15 আগস্টে নিষ্ঠুরভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিক নির্দেশনায় অর্থমন্ত্রী মহোদয় আগামী 24-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার একটি যুগান্তকারী ও অনন্য বাজেট উপস্থাপন করেছেন, যা বিএনপির শাসনামলের তুলনায় প্রায় 8 গুণ বেশি। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে নিঃসন্দেহে এটি বাস্তবভিত্তিক ও সময় উপযোগী। ঘোষিত এই বাজেট বঙ্গবন্ধুর আমৃত্যু লালিত স্বপ্ন সোনার বাংলা এবং গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অগ্রগতির ধারা অব্যাহত রাখবে। মাননীয় স্পিকার, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাহসী দেশ পরিচালনায় 2009 সাল থেকে অদ্যাবধি উন্নয়নের স্বর্ণালী যুগ চলছে। অর্থনীতির প্রায় প্রতিটি সূচকেই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন সাধিত হয়েছে। এবার বাজেটে মোট জিডিপির আকার ধার্য করা হয়েছে 55,97,414 কোটি টাকা, যা 2008 সালে মাত্র 6,28,000 কোটি টাকা, অর্থাৎ 16 বছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে প্রায় 9 গুণের বেশি। জিডিপির প্রায় 3.16% অবদান আর্থিক খাতের। এর মধ্যে ব্যাংকিং খাত থেকে জিডিপিতে অবদান 90,000 কোটি টাকার উপরে। মাননীয় স্পিকার, ব্যাংকিং খাত নিয়ে বিএনপি জামাত সহ বিরোধীরা যখন ঢালাওভাবে নেতিবাচক কথা বলে, তখন খুবই বিস্মিত হই। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মেধা, প্রজ্ঞা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় দেশের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসে অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। গত 15 বছরে গড়ে উঠেছে 11,500-এর মতো ব্যাংক শাখা, 3,400টি উপশাখা, 21,500-এর মতো এজেন্ট আউটলেট, যাতে কর্মসংস্থান হয়েছে 2,10,000 জনের মতো। বর্তমানে প্রায় 45% জনগণ ব্যাংকিং সেবার আওতায় রয়েছে। অন্যদিকে ভারতে 32% এবং পাকিস্তানে মাত্র 24%। ব্যাংকিং খাতের আমানতকারীর প্রায় 16,41,000 কোটি টাকা অর্থনীতিতে রিসাইক্লিং হয়ে 79 লক্ষ খুচরা ও পাইকারি ব্যবসায়ী বছরে প্রায় 5,61,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাণিজ্য করছেন এবং 46,500-এর বেশি শিল্প কারখানা পরিচালিত হচ্ছে, যার মধ্যে দেশীয় বাণিজ্যের পাশাপাশি 12,75,000 কোটি টাকার আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে। আর এতে করে দেশে গার্মেন্টস, টেক্সটাইল ও প্রযুক্তি নির্ভর শিল্প সহ নতুন নতুন শিল্প খাতে সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান। আমাদের অর্থনীতির 82% বেশি ব্যাংক খাতের উপর নির্ভরশীল। ব্যাংকগুলোর আমানত 17 লক্ষ কোটি টাকা ছড়িয়ে গেছে, যা বিএনপির আমলে ছিল মাত্র 2.5 লক্ষ কোটি টাকা। এত নেতিবাচক প্রচারণার পরও গত 1 বছরে আমানত বেড়েছে প্রায় 11%। বর্তমানে ব্যাংক ঋণের বিপরীতে অন্তত 85% গ্রাহকের জামানত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশে, যা মাত্র 6%। খেলাপি ঋণের হিসাবায়ন এবং মূলধন সংকলনে আন্তর্জাতিক মানে
উন্নীত বাংলাদেশের ব্যাংকিং খাত। ব্যাসেল ৩ অনুসারে ব্যাংকিং খাতে ক্যাপিটাল এডিকুয়েসি রেট 10% স্থলে আমাদের আছে 12%-এর উপরে। মাননীয় স্পিকার, 1990 সালে খেলাপি ঋণের হার ছিল 26.9%, 2004-05 তা ছিল 17.6%, আর 2024-এর জুনে এই খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে 11.11%। আমরা যদি খেলাপি ঋণের তথ্যপত্র যাচাই করি তবে আমরা দেখতে পাই শীর্ষ খেলাপিদের অধিকাংশেরই উত্থান জাতীয় পার্টি এবং বিএনপির সরকারের আমলে। এরাই ফুলে ফেপে বড় হয়ে ঋণের আকার বিভিন্ন সময়ে বাড়াতে ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আজ বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আমি ঋণ গ্রহীতাদের নাম বলতে চাই না, আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের শাসনামলে ব্যাংকিং খাতে কেউ অন্যায় করে পার পাবে না। মাননীয় স্পিকার, বৈদেশিক ঋণ নিয়ে বিএনপি জামাত দেশ বিরোধীরা মিথ্যাচার করে। উন্নত ও শক্তিধর দেশগুলির প্রায় সবারই বিপুল অঙ্কের বৈদেশিক ঋণ রয়েছে, যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রে 31.42 ট্রিলিয়ন, যুক্তরাজ্যে 8.73 ট্রিলিয়ন, ফ্রান্স 6.76 ট্রিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের 629.1 বিলিয়ন, পাকিস্তান 131.15 বিলিয়ন এবং বাংলাদেশের 100 বিলিয়ন মার্কিন ডলার। ভৌত অবকাঠামো এবং সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় বৃহত্তম অর্থনীতির দিকে অগ্রসমান বাংলাদেশ। তাই অর্থনীতি বড় হলে এবং দেশ সমৃদ্ধির দিকে এগালে বৈদেশিক ঋণ আনুপাতিক হারে বাড়বে, সেটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে 2 মিনিট বলবেন, আমাকে একটু 5 মিনিট সময় দিবেন মাননীয় ডেপুটি স্পিকার। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 24তম অর্থনীতির দেশ এবং 2025 সালের মধ্যে আমাদের অর্থনীতির পরিমাণ হবে $1 ট্রিলিয়ন। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। বাংলাদেশের সমস্ত উৎপাদনকারীর পক্ষ থেকে স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার দেশীয় উৎপাদনকারীর স্বার্থ রক্ষার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রস্তাবিত বাজেটের 11 নম্বর 208-এর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই। এই 11-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে রপ্তানির উদ্দেশ্যে কাঁচামাল আমদানিতে ওই সকল শুল্কাদি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমদানির পূর্বে উৎপাদনকারী তার চুক্তিপত্রের কাগজাদি, কাঁচামাল ব্যবহারের সত্যায়িত বিবরণী, কাঁচামাল খালাসের সময় জমা দিয়েই শুল্কাদি প্রদান থেকে অব্যাহত পাবে। এই প্রগতিশীল পদক্ষেপের ফলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কমে যাবে এবং আন্তর্জাতিক দরপত্রে দেশীয় উৎপাদনকারীর অবস্থান শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, 2026 সালে আমরা আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে পা দিতে যাচ্ছি। 2024-25 অর্থবছরে এই অনুপাত 10.6% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই জন্য করের আওতা এবং করদাতাদের সংখ্যা উভয়ই বাড়ানোর দিকে জোর দিতে হবে আমাদেরকে। প্রতি বছর আমরা যদি আমাদের নিজেদের এলাকার দিকে তাকাই তবে প্রতিটি ইউনিয়নে অন্তত 100 থেকে 200টি নতুন করে বাড়ি নির্মিত হয়, যার নির্মাণ ব্যয় 20 লক্ষ থেকে 1 কোটি টাকার উপরে। মানুষের আয় ও সামর্থ্য দুইটি বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি নজরদারির জন্য এনবিআর এর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সংযুক্ত করতে হবে, তাহলে প্রত্যেক এলাকার বড় একটি অংশ করের আওতায় চলে আসবে। 1 মিনিট। প্রতিটি ইউনিয়নে এক ব্যক্তি শ্রেণীকে করের আওতায় আনা গেলে সমগ্র বাংলাদেশে 4960টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বছরে প্রায় অন্তত 5000 কোটি টাকার অতিরিক্ত কর আদায় করা সম্ভব। মাননীয় স্পিকার, নতুন অর্থবছরে ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করে 24 ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ করার প্রস্তাব করায় আমি অর্থমন্ত্রীকে স্বাগত জানাই। বাজুসের হিসাব অনুযায়ী প্রায় 91,000 কোটি টাকার স্বর্ণের বাজার। যদি তাই হয় তাহলে কিভাবে মাত্র 1700 কোটি টাকা গত 4 বছরে সরকারের এই খাত থেকে রাজস্ব আদায় হয়? বর্তমানে সারা দেশে
40,000টি জুয়েলারি দোকান রয়েছে এবং 44 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্পে। গত 28/11/2019 তারিখে বৈধভাবে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স প্রদান করেছিল, কিন্তু অদ্যাবধি আপনার সময় শেষ, অনুগ্রহ করে শেষ করুন। কিন্তু গত 28/11/2019 তারিখে বৈধভাবে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স প্রদান করেছিল, কিন্তু অদ্যাবধি কয়েকটি আমদানি ব্যতীত আর কোনো আমদানি হয়নি। প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিভাবে এত বৃহৎ বাজার চলছে? আমি মনে করি ব্যাগেজ রুলের নীতিমালা, বৈধ আমদানি নীতিমালা এবং খুচরা পর্যায়ে বিক্রির মধ্যে যৌক্তিক নিয়ম, ভ্যাট এবং শুল্ক হার এমনভাবে রাখতে হবে যাতে করে বৈধভাবে স্বর্ণ আমদানি হয় এবং সরকার তার যথাযথ রাজস্ব পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী দিনে 16-17 ঘন্টা পরিশ্রম করেন। আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এই খাতে আরো মনোযোগ দিবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বৈধ পথে স্বর্ণ আমদানি এবং বিক্রয়ে শুধু 4,000 থেকে 4,500 কোটি টাকার রাজস্বই বাড়বে না, উপরন্তু বৈধ চ্যানেলে কমপক্ষে প্রতি বছরে $1 বিলিয়ন রিজার্ভ বাড়বে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।